বিতর্কটা কিন্তু অনেক দিন ধরেই আছে। আমাদের এই পোশাক শিল্পের বয়স প্রায় 43 বছর। আমি 1980 সাল থেকে হিসাব করি মোটামুটি, তাহলে আজকে প্রায় 43-44 বছর হয়ে গিয়েছে। আমরা কিন্তু এটাকে এখনো নিজের পায়ের উপরে দাঁড়াতে পারে নাই। রাইট। সরকারকে নানাভাবে প্রণোদনা দিয়ে আপনার হচ্ছে যে এটাকে আমি বলবো ফিড করে এই শিল্পকে টিকিয়ে রাখা হয়েছে। এরা আমাদের যে এই রপ্তানি আয়ের যে হিসাব দেখায়, এই পুরোটা অর্থ বাংলাদেশে ঢুকে না। এই $40 বিলিয়ন বা $36 বিলিয়ন যে আমাদের গার্মেন্টস খাত থেকে যে রপ্তানি করা হচ্ছে, সেটা কিন্তু পুরোটা ঢুকে না, কারণ এলসির মূল্য বা আমদানি মূল্য পরিশোধ করতে সেটা সেখানে রয়েই যায়। উনি এখন কি করলেন? উনি 50 লাখ টাকা দিলেন জুলাই ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য, ভালো কাজ করেছেন। কিন্তু এই কাজটা উনি বা উনার মতো ব্যবসায়ীরা কেন করছেন? কারণ যেহেতু এই ছাত্ররা এখন সরকার নিয়ন্ত্রণ করে, এই ছাত্রদেরকে আনুকূল্য পাওয়ার জন্য। আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে, উনি বিএনপির সঙ্গে একই কাজ করবেন, বিএনপিকে 1 কোটি টাকা দিয়ে দিবেন নির্বাচনী তহবিলে। প্রথমত, যেটা বাংলাদেশের উপর যে ট্যাক্স বা শুল্ক আরোপ করা হয়েছে, এটা আমি মনে করি না যে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু। এটা ট্রাম্পের একটা ট্রিক বা পলিটিক্স কৌশল। উনি এটা বিভিন্ন ইস্যু বিভিন্ন দেশের সঙ্গে নেগোশিয়েট করতে চাইবেন। ধরেন বাংলাদেশে যে 37% শুল্ক আরোপ করা হয়েছে আমদানি পণ্যের উপর, এখন আমরা তো আসলে বাংলাদেশ থেকে মূলত পোশাকই রপ্তানি করি, সেটা নিয়ে হয়তো বা যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে একটা দর কষাকষি করতে চাইবে, কিছু একটা সুযোগ সুবিধা নিতে চাইবে, জিও পলিটিক্যাল কিছু ইস্যু, কিছু বিষয় সেটেল করতে চাইবে। আমরা যে যুক্তরাষ্ট্র থেকে যে আমদানি করি, যেটা বলা হচ্ছে বিভিন্ন পণ্যে 75 বা 40-70 এরকম আমরা ট্যাক্স ইম্পোজ করে রেখেছি, সেটা কমানো আমার মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেই জিনিসগুলো ওদের কাছ থেকে আনি সেগুলো দিয়েই, যেটা আসলে পাটোয়ারি ভাই এবং হাতেম ভাই বিতর্ক করলেন, এই যে হাতেম ভাই যেটা বলছেন যে আমাদের স্পিনিং মিল আছে বা বুতাম তৈরি হচ্ছে, ফাইন। কিন্তু এই কটন বা বুতাম তৈরির বা অন্যান্য যে প্রোডাক্ট আপনার কেমিক্যাল সেক্টর বা ফার্মাসিউটিক্যাল সেক্টর, বিভিন্ন সেক্টরে আমরা কিন্তু র মেটেরিয়ালস গুলো ইম্পোর্ট করে সেটাকে আবার ফিনিশড প্রোডাক্টে পরিণত করে বা 2-3 ধাপে গিয়ে আমরা আবার ওদের কাছেই পাঠাচ্ছি। তো আমি এইখানে বাণিজ্য নিয়ে খুব বেশি আমি হতাশ না, খুব খুব বেশি না, উচ্চকিত না। আমার কাছে মনে হচ্ছে না এটা খুব বেশি সমস্যা হবে। সরকার নেগোশিয়েট করে ফেলবে, কারণ যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় তার বিভিন্ন শর্ত আছে, বিভিন্ন জায়গায় তার বিভিন্ন স্বার্থ আছে। সেই স্বার্থগুলোকেই তারা নিজের কবজায় আনার জন্য এই 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 শুল্ক আরোপটা করে। হয়তোবা বাংলাদেশের সঙ্গে সে একভাবে ডিল করবে, ভিয়েতনামের সঙ্গে একভাবে ডিল করবে, কম্বোডিয়ার সঙ্গে একভাবে ডিল করবে, চীনের সঙ্গে আরেকভাবে ডিল করবে। চীন তো যেহেতু তাদের একটা বড় বিজনেস পার্টনার, তাদের নিজেদের মধ্যে আই ব্যয়ের একটা বিশাল মানে সম্পর্ক আছে। তো তারা সেই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে চীন ইতোমধ্যেই আবার পাল্টা শুল্ক আরোপ করেছে, সেটাও চীন ডিল করবে। আর গার্মেন্টস সেক্টর নিয়ে যে আলাপটা হলো, এই বিতর্কটা কিন্তু অনেক দিন ধরেই আছে। আমাদের এই পোশাক শিল্পের বয়স প্রায় 43 বছর। আমি 1980 সাল থেকে হিসাব করি মোটামুটি, তাহলে আজকে প্রায় 43-44 বছর হয়ে গিয়েছে। আমরা কিন্তু এটাকে এখনো নিজের পায়ের উপরে দাঁড়াতে পারে নাই। রাইট। সরকারকে নানাভাবে প্রণোদনা দিয়ে আপনার হচ্ছে যে এটাকে আমি বলবো ফিড করে এই শিল্পকে টিকিয়ে রাখা হয়েছে। এই শিল্পের রাইট। দ্বারা হ্যাঁ, আমাদের প্রায় 40-50 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, সেটা এই সেক্টরের মানুষ দাবি করে। এটা আমরাও দাবি করি, এটা আমাদের ইকোনমি বা উইমেন এম্পাওয়ারমেন্টে আপনার এক ধরনের সুফল আছে। কিন্তু এই জিনিসটাকে কিন্তু ফিড করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই যে আমরা যারা বিদেশে থাকি, আমরা প্রায় বছরে ধরেন মাসে 3, 2.5, 3.5 বিলিয়ন ডলার আমরা রেমিটেন্স পাঠাই। যদি এভারেজে 2.5 বিলিয়ন করে রেমিটেন্স পাঠাই, তাহলে বছরে প্রায় ধরেন 30-35 বিলিয়ন ডলার যাচ্ছে রেমিটেন্স। আর গার্মেন্টস সেক্টরে আমাদের আয় কত? গার্মেন্টস সেক্টর থেকে আমাদের আয় $40 বিলিয়ন বড় জোর, 36 থেকে 40, এর বেশি তো আমদানি আমাদের তো রপ্তানি আয় হচ্ছে না এই পোশাক শিল্প থেকে। কিন্তু পোশাক শিল্পে আপনি দেখবেন আমাদের রপ্তানি চাইতে আমদানি ব্যয় বেড়ে যায়, যেটা এই যে গত সরকারের আমলে খুব সম্ভবত 2022-23 বা 23-24 অর্থ বছরে একটা বিষয় নিয়ে কিন্তু খুব একটা হুলস্থুল হয়েছিল। বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়েছে যে ওই সময় আপনার আমাদের যে স্বাভাবিক যে রপ্তানি আমদানি ব্যয় বাৎসরিক, যেটা 60-70 বিলিয়ন ডলার, এটা কিন্তু 90 বিলিয়ন ডলার হয়ে গিয়েছিল।
আপনাদের যদি খেয়াল থাকে আপনারা দেখবেন এই অর্থ বছরে, এবং সেই যে অতিরিক্ত যে রপ্তানির তুলনায় যে অতিরিক্ত আমদানি ব্যয় বেড়ে গিয়েছিল সন্দেহজনক, যেটা হয়েছে মূলত অর্থ পাচার, এবং এটা হয়েছে এই পোশাক শিল্পের ক্যাপিটাল মেশিনারিজ বলে সেটাকে আমদানি করার কথা বলে, যে আমাদের যে এলসি বা আমাদের যে ঋণপত্র খোলা হয়েছিল সেই সময় বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়েছে যে ওই মেশিনারিজ বা ওই পণ্যগুলি বাংলাদেশে আসে নাই। আরেকটা কথা যেটা পাটারি ভাই হয়তো বা বলতে চেয়েছিলেন ভুলে গিয়েছেন, গার্মেন্টস শিল্পের একটা বড় শুভঙ্করের ফাঁকি হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। ওরা এলসি করে ওইখান থেকে আবার আমদানি করে, তো ওই অর্থটা কিন্তু বাংলাদেশে ঢুকে না, আমি যদি ভুল না বলে থাকি। যেহেতু আমরা এই এই সেক্টরের লোক না, কিন্তু আমরা যতটুকু পড়াশোনা করে বুঝেছি, এরা আমাদের যে এই রপ্তানি আয়ের যে হিসাব দেখায় এই পুরোটা অর্থ বাংলাদেশে ঢুকে না। এই $40 বিলিয়ন বা $36 বিলিয়ন যে আমাদের গার্মেন্টস খাত থেকে যে রপ্তানি করা হচ্ছে সেটা কিন্তু পুরোটা ঢুকে না, কারণ এলসির মূল্য বা আমদানি মূল্য পরিশোধ করতে সেটা সেখানে রয়েই যায়। তো হিসাবে দেখা যায়, যেটা পাটারি ভাই বললেন $100 $1 লাভ হয়, বা কেউ কেউ বলে এই পোশাক শিল্প থেকে 40-35 বিলিয়ন আয়ের কথা বলা হলেও আমার হাতে আসতেছে কম, কারণ এই আমদানি রপ্তানির মার পেছে টাকা ওখানেই থেকে যাচ্ছে। তো সেই জায়গায় আমি মনে করব যে এখন যেহেতু এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা শুরু হয়েছে, তো এই খাতটাকে আমাদের আরো পরিচ্ছন্ন করা উচিত, পরিষ্কার করা উচিত। এটা এইখানে যেটা বরাবরই অভিযোগ হচ্ছে যে এই পোশাক শিল্প হচ্ছে বাংলাদেশের শোষণের একটা নতুন হাতিয়ার। আপনি কিন্তু প্রত্যেক ঈদেই দেখবেন যে শ্রমিক অসন্তোষ হয়। এই আশুলিয়াতে মাঠে নেমে পড়েছে, বেতন দিচ্ছে না। গাজীপুরের মাঠে নেমে পড়েছে, বেতন দিচ্ছে না। কোনাবাড়িতে মাঠে নেমে পড়েছে, বালুকায় মাঠে নেমে রাস্তায় রাজপথ অবরোধ করেছে। তাইলে এর একটা সেক্টরে যদি এত আয় হয়, আমাদের যদি সর্বোচ্চ 85% যদি রপ্তানি আয়ের 85% যদি এইখান থেকে আসে, এত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করে, তাহলে এই মানুষের এই এই বেতন দিতে পারে না কেন? আমরা তো ঈদের আগে দেখলাম যে এই নায়ক অনন্ত জলিল বেশ কান্নাকাটি করে বলতেছে যে ব্যাংক তাকে লোন দিচ্ছে না, লোন নিয়ে এসে শ্রমিকের বেতন দিবে, বেতন দিতে পারছে না। আরে ভাই, আপনি এত লাভজনক প্রতিষ্ঠান, তাহলে আপনি বেতন দিতে পারেন না কেন? আপনার লাভ হচ্ছে না প্রতিষ্ঠানে, আপনি ব্যবসা বন্ধ করে চলে যান। আপনার মানে ব্যবসা, আমরা আমরা তো ব্যবসায়ী না, ব্যবসার সোজা হিসাব, আপনার ব্যবসায় যদি লাভ না হয় আপনি ব্যবসা বন্ধ করে চলে যান। দুঃখিত, বাংলাদেশে তো গার্মেন্টস তো বন্ধ হয়ে যাচ্ছে না, এর মধ্যে বন্ধ করে দেন, হুম। আপনার চলছে না, আপনি এটা বন্ধ হচ্ছে না, কারণ হচ্ছে কারণ তারা ওই রপ্তানি আয়ের মূলা ঝুলিয়ে সরকারের কাছ থেকে ঋণ সুবিধা নিচ্ছে, ইনসেনটিভ নিচ্ছে, নানা আমদানিতে সুবিধা নিচ্ছে, রপ্তানিতে সুবিধা কারেক্ট। নিচ্ছে। হ্যাঁ, আপনি দেখেন এখন এই যে যুক্তরাষ্ট্রের এই যে 37% যে দেওয়া হবে আপনার শুল্কের বিপরীতে, যদি বাংলাদেশ সরকার নেগোশিয়েট করে যুক্তরাষ্ট্রের সঙ্গে, তাহলে কি করতে হবে? ওই যে 75% যে আপনাকে আমদানি কর দিতে হয়, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র থেকে কটন আমদানি করে 75% বা ধরেন 50% যাই দেখ, সেই আমদানিটা যদি এখন নেগোসিয়েশনসের মাধ্যমে বাংলাদেশ সরকার তুলে নিতে বাধ্য হয়, তাহলে লাভ হবে কার? এই মালিকদের। কারণ মালিকদের এখন কটন আমদানি করতে 50 বা 60% ট্যাক্স দিতে হয়, এখন সেটা দিতে হবে না, আবার তারা রপ্তানিতেও সুবিধা পাবে। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা মূল প্রবলেম হচ্ছে, এই পোশাক শিল্প যখন গড়ে ওঠে তখন কিন্তু এইটাকে ঠিকভাবে আপনার রেগুলেশনের আওতায় আনা হয়নি। এই যে বাংলাদেশে এখন দেখছেন না, ব্যাঙ্গের ছাতার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে, একই বিল্ডিং এর 3টা ফ্লোর নিয়ে বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে। কে পড়াচ্ছে, কারা পড়াচ্ছে, কি পড়াচ্ছে, এর কোনো আগামাথা নাই। পোশাক শিল্পেরও একই অবস্থা। কোথায় কি আপনার রপ্তানি করবে বলে একটা ফ্যাক্টরি খুলে ফেলছে, কয়জন শ্রমিক আছে, কি আছে না আছে, এগুলার কোনো ঠিক ঠিকানা নেই। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সেক্টরগুলোতে এই 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 পোশাক শিল্প বলেন বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন বা বিশ্ববিদ্যালয় বলেন, এইগুলাতে কিন্তু রাজনৈতিকভাবে যারা প্রভাবশালী বা রাজনীতি যারা সরাসরি করেন এরা যুক্ত। তাহলে যারা রাইট। পলিসি মেক করেন এবং এই পোশাক শিল্পের যারা মালিক তারা একই লোক। এখন হাতেম ভাই তো প্রতিবাদ করছেন, কিন্তু আমরা তো দেখেছি 5ই আগস্টের আগে হাতেম ভাই গিয়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে মিটিং করে এসেছেন, এবং উনি বলে এসেছেন তো যে এই সরকার বারবার বারবার দরকার। দরকার। হ্যাঁ, উনি এখন অস্বীকার করলে হবে না তো। উনি তো আবার সমন্বয়কের নারায়ণগঞ্জে 25 লাখ টাকা দিছে। না না, উনি তো নারায়ণগঞ্জে উসমান ফ্যামিলির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।
হ্যাঁ। উনাকে যেন বিকেএমই এর দায়িত্ব দেওয়া হয়, সেলিম উসমান তো চিঠি দিয়ে সেটা বলে গিয়েছে। আমি বলছি না উনি আমলিক করছেন, এখন হয়তো বা ব্যবসায়িক কারণে তাকে শামীম উসমান বা সেই ফ্যামিলির আনুকূল্য নিতে হয়েছে। উনি এখন কি করলেন? উনি 50 লাখ টাকা দিলেন জুলাই ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য, ভালো কাজ করেছেন। কিন্তু এই কাজটা উনি বা উনার মতো ব্যবসায়ীরা কেন করছেন? কারণ যেহেতু এই ছাত্ররা এখন সরকার নিয়ন্ত্রণ করে, এই ছাত্রদেরকে আনুকূল্য পাওয়ার জন্য। আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে, উনি বিএনপির সঙ্গে একই কাজ করবেন, বিএনপিকে 1 কোটি টাকা দিয়ে দিবেন নির্বাচনী তহবিলে। কারণ উনারা যে বিজনেসম্যান, যে বিজনেস বডি, এই বিজনেস বডিগুলা কিন্তু পলিটিক্যাল যে আপনার পার্টিগুলি আছে বা কোহর্ট আছে, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, নিয়ে তারা বেনিফিট নেয় এবং তারা হচ্ছে এই এই জনগণকে শোষণের মুখে ফেলে দেয়। তো এই বিষয়গুলো আমি মনে করি আমাদের যে আমাদের একটা ভালো, আমরা একটা অবস্থায় এসেছি এই যুক্তরাষ্ট্রের ট্যাক্সের বিষয় নিয়ে বা ট্যারিফের বিষয় নিয়ে। এই সুযোগে আমাদের এই বিষয়গুলোকে পরিষ্কার করতে হবে, খোলামেলা করতে হবে। যে আপনি গার্মেন্টস এটাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে, একটা ইন্ডাস্ট্রিয়াল জোনে যেতে হবে, সেখানে শ্রমিকের অধিকার থাকতে হবে, আপনার আয় ব্যয়ের একটা হিসাব থাকতে হবে। আপনি তো এইরকম আমরা তো আমরা কর্মসংস্থান শুরু করেছি বটে, কিন্তু আপনি তো এক এক ধরনের তাদেরকে অস্বাস্থ্যকর, আপনি বিলো স্ট্যান্ডার্ডের জীবনযাপনে বাধ্য করছেন। আপনি তাকে কি সঠিক বেতন দিতে পারছেন? পারছেন না, তাহলে আপনি বন্ধ করে দেন। আপনার, আপনি ধরেন বাংলাদেশে যখন এই এই পাট শিল্প হারিয়ে গেল, তখন তো একটা হাহুতাশ ছিল, মানুষ কি করবে কি করবে, মানুষ কোথায় যাবে। তা নারায়ণগঞ্জে তো একসময় যে আদমজীব সঠিক পাটকল ছিল, চিত্তরঞ্জন কটন মিল ছিল, নানা নানা ধরনের মিল ইন্ডাস্ট্রি ছিল। নারায়ণগঞ্জে তো এক সময় সকালবেলা কয়েক হাজার পাটের ট্রাক ঢুকতো, এই নিতাইগঞ্জ মন্ডলপাড়া পাটকল, পাটের গুদাম বন্ধ হয়ে গিয়েছে। কয়েক হাজার মানুষের এই আয়ের উৎস ছিল এই পাটের ব্যবসা, পাটকল। পাটকল বন্ধ হয়ে গিয়েছে, পোশাক শিল্প এসেছে। পোশাক শিল্প বন্ধ হয়ে গেলে হাতেম ভাই নতুন এন্টারপ্রাইজ করবে, নতুন বিজনেসে যাবেন। তার বিজনেস তো আটকে থাকবে না যদি তার হাতে ক্যাশ থাকে, তার হাতে পুঁজি থাকে। বিষয়টা হচ্ছে মানুষের হাতে পুঁজি আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন একটা জায়গায় যদি বিনিয়োগ বন্ধ হয়ে যায়, আরেক জায়গায় মানুষ বিনিয়োগ করবে। কিন্তু আমরা চাই এই জিনিসটা যেন একটা সুষ্ঠু সুরাহা হয় এবং স্বচ্ছ বিজনেস হয়। তাহলে দেশের মানুষেরও লাভ হবে, হাতেম ভাইদেরও লাভ হবে, দেশের জনগণেরও লাভ হবে। এই কাদা অনেক ছুড়াছুড়ি তর্ক বিতর্ক থাকবে না।